আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মুহিত। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি নিয়ে কথা বলি। ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টি সাম্প্রতিক যে পার্টিটা তৈরি হয়েছে, তারা প্রশ্নপত্রে গোজামিল, সরকারি নানা রকমের অনিয়ম নিয়ে একটা আন্দোলন শুরু করেছে এবং সে আন্দোলনে সরকারের বিরোধী যারা যারা রাজনৈতিক দল হিসেবে আছে তারা সবাই সমর্থন দিচ্ছে। ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার ক্ষমতায় আছে, তারা অনেক দিন ধরে ভারতে রাষ্ট্র ক্ষমতায় আছে। অনেক দিন ধরে একটা দল রাষ্ট্র ক্ষমতায় থাকলে তাদের মধ্যে স্বৈরাচারী একটা মনোভাব তৈরি হয়। তারা নিজেদের মতো করে রাষ্ট্রীয় নিয়মকানুনগুলোকে তৈরি করার চেষ্টা করে। আমরা দেখেছি নরেন্দ্র মোদী সরকার অনেকদিন ধরে যেহেতু ভারতে ক্ষমতায় আছে, তারা সরকারের সুযোগ সুবিধাগুলো নিজেদের মতো করে তৈরি করার চেষ্টা করেছে, নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। তারা জনপ্রিয়, ঠিক আছে, উগ্র ভারতীয় হিন্দুত্ববাদী দল, কিন্তু তারা অনেকদিন সরকারে থাকার সুবাদে নিজেদের মতো করে অনেক কিছু তারা সাজিয়ে নিয়েছে এবং তারই ফল আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সর্বশেষ যে নির্বাচন হলো সেখানে হারিয়ে যাওয়ার মধ্য দিয়ে। বিজেপি সরকার তাদের মতো করে নানা রকমের পলিসি নিয়েছে যেগুলো দিয়ে তারা ভোটকে প্রভাবিত করেছে এবং আলটিমেটলি ভারতের পশ্চিমবঙ্গে যেখানে মুসলমানরা নির্বাচনে বড় একটা ভূমিকা রাখে, সেই মুসলমানদেরকে নানাভাবে ভোটার তালিকা থেকে বিচ্যুত করে দেওয়া হয়েছে, যার ফলে বিজেপি মুসলমানদের ভোট, যে ভোটগুলা কংগ্রেস পেত, সে ভোটগুলা যে এখন নির্বাচন আনে আলটিমেটলি যেটা হয়েছে, শুভেন্দু অধিকারী জিতে গিয়েছে, মোদি জিতে গিয়েছে। এখন আমরা দেখতে পেয়েছি এটা যে কোনো দেশেই হয়, দীর্ঘকালীন শাসন ব্যবস্থা কেউ যদি থাকে এবং তারা যদি অসাধু হয়, তারা যদি ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, তাহলে তারা এরকম কাজগুলো করবে। বাংলাদেশে, পাকিস্তানে, যে কোনো দেশেই এই কাজগুলো হয়, ভারতেও এই কাজগুলোই হয়েছে। এখন ভারতে কি এই যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলন কি নেপালের মতো কিছু হবে, শ্রীলঙ্কার মতো কিছু হবে, বাংলাদেশের মতো কিছু হবে? না, সেটা হবে না। কেন হবে না? কারণ ভারত হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশ। তারা ব্রিটিশ ভারত থেকে স্বাধীনতা লাভ করার পরে থেকে কখনো তারা গণতন্ত্র থেকে বিচ্যুত হয়নি। সুতরাং সেখানে বিদ্রোহ, বিপ্লব এই ধরনের কোনো কিছু সেখানে হবে না। সব কিছু সিস্টেমেটিক্যালি হবে। তাদের যে পুলিশ প্রশাসন, সেখানে বাংলাদেশের মতো আমার ভাই তোমার ভাই চান্দা ভাইরা সেখানে পুলিশ প্রশাসনে নয়, সরকারের কাঠামোগুলোতে নয়, সবাই নিয়ম কানুন মেনে কাজগুলো করবে। আর ভারত তো শুধুমাত্র দিল্লি না, ভারত হচ্ছে অনেকগুলা প্রদেশ নিয়ে ভারত তৈরি। সুতরাং এক এক প্রদেশে এক এক রাজনীতির সরকার আছে। এখন মোদি বিরোধী যে আন্দোলনটা হচ্ছে, সেটা সারা ভারতের ছাত্র জনতার সেন্টিমেন্ট তৈরি হয়েছে। এখন 2 দিন আগে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনেও কিন্তু মোদি সরকার ক্ষমতায় এসেছে। মোদির অনেক বয়স হয়েছে এবং এটা নিয়ে ভারতের যেই সরকারি আচরণ বিধিমালা, সেখানে রাষ্ট্রপতির বয়স বা প্রধানমন্ত্রীর বয়স এত হতে পারে না। মোদি যেহেতু অনেক বছর ধরে ক্ষমতায় আছে, সুতরাং মোদি সরকার থেকে নেমে যাওয়া, সরকারি যে নিয়ম বিধিমালা সে অনুসারে উচিত। কিন্তু তিনি তার দলের মধ্যে বা দেশের মধ্যে অনেক বছর ধরে নেতৃত্ব দিয়ে, এত ভালো নেতৃত্ব দিয়েছেন, তিনি অনেক জনপ্রিয় হয়ে আছেন এবং সেই জন্যই তিনি আবার নির্বাচিত হয়েছেন, আবার প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু অক্র জনতা পার্টির মধ্য দিয়ে ভারতের বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে এবং পৃথিবীর অন্যান্য দেশ যারা আছে, যারা মোদিকে দেখে দেখে অনেক দিন ধরে বীতশ্রদ্ধ হয়ে গেছে, পরিবর্তন চাচ্ছে, তারা
ককরোচ জনতা পার্টির যে আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলনে সমর্থন দিচ্ছে। এবং যেটা বলেছি, সরকার বিরোধী যত রাজনৈতিক দল আছে সবাই ককরোচ জনতা পার্টির ছাত্র আন্দোলনের পিছনে তাদের সমর্থন জানিয়েছে। এই অবস্থায় ভারতে মধ্যবর্তী একটা নির্বাচন হতে পারে। সেই নির্বাচনে জনগণ ভোট দিবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতেই নতুন একটা সরকার ক্ষমতায় আসবে। তারা সংস্কার কার্যক্রম নিতে পারে, নাও নিতে পারে, ডিপেন্ড করছে নতুন সরকার সংস্কার কার্যক্রম চায় কিনা। বাংলাদেশের জুলাইতে যে আন্দোলন হয়েছে, পরিবর্তন চেয়েছিল, কিন্তু পরিবর্তনের কিছুই দেখতে পায়নি। সুতরাং ভারতে ওই কাজটা হবে কিনা, নাকি ছাত্র জনতার সাথে আবার প্রতারণা দেওয়া হবে বাংলাদেশে যেমন করে দেওয়া হয়েছে, সেটা আমরা জানি না। সেটা সময় আমাদের কাছে পরিষ্কার হবে। নতুন একটা খবর আসছে, আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের গতকালকে একটা ফেসবুক পোস্টের মধ্য দিয়ে জানিয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু, আমাদের মহান রাষ্ট্রপতি, তিনি পদত্যাগ করবেন তার শারীরিক অসুস্থতা কারণ দেখিয়ে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে জনগণের নানা রকমের আলাপ আলোচনা ছিল যে চুপ্পুকে বিদায় করা হচ্ছে না কেন। জুলাই আন্দোলন পরবর্তীতে আমরা দেখেছিলাম যে চুপ্পুকে বিদায় করে দেওয়ার নানা রকমের আন্দোলন সংগ্রাম হয়েছে। বঙ্গভবনের সামনে অবস্থান পালন করেছে। সেনাপ্রধানের শক্ত অবস্থানের জন্য সেই জিনিসটা করা হয়নি, কারণ সাংবিধানিক সংকট তৈরি হতো। এখন যেহেতু সাংবিধানিক ধারাবাহিকতায় বিএনপি সরকার যেহেতু ক্ষমতায় আসছে, এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে হয়তো দরকার নাও হতে পারে। বিএনপি সরকার ক্ষমতা আসার পরে রাষ্ট্রপতি পদে পরিবর্তন আনাটাই ছিল যুক্তিযুক্ত, কিন্তু সমাজে নানা জনে নানা রকম আলাপ আলোচনা করেছে। বিএনপি হয়তো তত্ত্বাবধায়ক ব্যবস্থাতে এমন একজন রাষ্ট্রপতিকে রাখতে চায় যে রাষ্ট্রপতি তাদের সমমন, এবং সেজন্যই তারা 1 বছর পরে হয়তো চুপ্পুকে সরিয়ে দেবে এমন একটা আলোচনা ছিল। এখন 6 মাস গিয়েছে, এই অবস্থায় রাষ্ট্রপতি চুপ্পুকে সরিয়ে দেওয়া যেতেই পারে। এবং রাষ্ট্রপতি চুপ্পু যদি রাষ্ট্রপতি পদ থেকে সরে যান, তিনি তার গুলশানের যে বাসা আছে সেখানে উঠবেন। তিনি শারীরিক অসুস্থ, কিছুদিন আগে লন্ডন থেকে তিনি চিকিৎসা করে আসছেন। সমাজে নানা অঙ্গনে গুঞ্জন আছে যে তিনি লন্ডনে যাওয়ার পর হাসিনার সাথে ফোনে কথাবার্তা হয়েছে। ভারতে যেহেতু একটা আন্দোলন হয়েছে, তারেক রহমান আমরা দেখেছি, এটা খুবই স্বাভাবিক। সরকার তার ঘর গোছানোর কাজ করছে। আওয়ামী লীগ আসলে লড়াই সংগ্রাম যদি হয়, তাহলে আওয়ামী মনা একজন রাষ্ট্রপতিকে ক্ষমতায় রেখে বিএনপি অবশ্যই শঙ্কাহীন থাকতে পারে না। সুতরাং রাষ্ট্রপতি চুপ্পুকে নানা রকম আলোচনার মধ্য দিয়ে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে এখন সরিয়ে দেওয়াটা বিএনপির জন্য দরকারি। কেনা 6 মাস হয়ে গিয়েছে, পরবর্তী যদি কোনো রাষ্ট্রপতি আসে, সে রাষ্ট্রপতি বিএনপি মানা হতে হবে। তত্ত্বাবধায়ক ব্যবস্থায় যেহেতু রাষ্ট্রপতির অধীনে সরকার থাকবে, সুতরাং বিএনপি মানা যদি কোনো ব্যক্তিকে নতুন করে রাষ্ট্রপতি বানানো হয়, তাহলে তত্ত্বাবধায়ক অবস্থায় বিএনপি সুবিধাজনক অবস্থায় থাকবে। এখন রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করেছেন, তিনি সাংবিধানিক যে ধারাবাহিকতা সেটা নিশ্চিত করেছেন। বাংলাদেশের সরকারি যে সরকারটা ক্ষমতায় এসেছে, তারা নির্বাচনের মধ্য দিয়ে এসেছে, সাংবিধানিক ধারাবাহিকতার মধ্য দিয়ে এসেছে। রাষ্ট্রপতির মধ্য দিয়ে যে অধ্যাদেশগুলো হয়েছে সেগুলোর ধারাবাহিকতার মধ্য দিয়ে এসেছে। আমাদের যেই সুপ্রিম কোর্ট আছে সেখানকার আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতার মধ্য দিয়ে বাংলাদেশ শাসন ব্যবস্থা বর্তমানে প্রচলিত চালু আছে। সুতরাং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার দায়িত্ব পালন করেছেন। এখন নতুন রাষ্ট্রপতি কে আসতে পারে? জুলকারনাইন সায়ের আমরা আগে শুনেছিলাম যে মোশাররফ হোসেন, ইঞ্জিনিয়ার মোশাররফ, তারপরে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঈন খান, এদের নাম আলোচনায় ছিল বিএনপি যখন ক্ষমতায় আসছে তখন। কিন্তু আমরা দেখেছি সেই নামগুলো চাপিয়ে জুলকারনাইন সায়ের নতুন একটা নাম নিয়ে এসেছেন। সেটা হচ্ছে আমাদের বর্তমান মন্ত্রিপরিষদ সচিব, যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন, সেই নাসিমুল গনিকে। লোকজন নানাভাবে সমালোচনা করছে যে সরকারি প্রজাতন্ত্রের কর্মচারী যারা, তাদেরকে রাষ্ট্রপতি পদে দেখতে তারা চায় না, তারা রাজনৈতিক ব্যক্তিত্বকেই দেখতে চায়।
যারা জনগণের জন্য রাজনীতি করেছে, সমাজের সুশীল সমাজের অংশ। এখন তারেক রহমান সরকার নাসিমুল গনির বিএনপির পক্ষে নানা রকম ভূমিকার জন্যে স্বরাষ্ট্র সচিব করা হয়েছিল ইউনূসের শাসন আমলে। অবশ্যই বিএনপির সাপোর্ট নিয়ে তারপরে মন্ত্রিপরিষদ সচিব করা হলো। এখন তিনি রাষ্ট্রপতি হতে পারেন। এখন কি হবে না হবে সেটা আমি জানি না। আগামী সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সাংবাদিক নানা কিছু বলছেন এবং সেই অনুযায়ী আগামীকালকে রাষ্ট্রপতি পদত্যাগ করার কথা। যুগান্তর একটা নিউজ করেছে, রাষ্ট্রপতি তার অধীনস্থ যে কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে বঙ্গভবন ছেড়ে যেতে বলেছেন। তার মানে বঙ্গভবন খালি হয়ে যাচ্ছে, তেমন একটা আভাস পত্রপত্রিকার মধ্য দিয়ে পাওয়া গিয়েছে। এখন বিএনপি তার ঘর গোছানোর কাজ করছেন, তাদের যোগ্য অযোগ্য কোনো কিছুর বাজ বিচার তারা করছে না। তারা দেখছে যে তাদের অনুগত কারা আছে, তারা যোগ্যতাকে দেখছে না। অনেকেই বলা বলি করছে রাষ্ট্রপতি পদে গণ অধিকারের লগ্নর অথবা রাশেদ খান তাদেরকে বসানো যায়, যেহেতু তারেক রহমান সরকার যোগ্যতার কোনো ধার ধারছেন না। এখন ঘর গোছানোর কাজ করা মানে কি লড়াই সংগ্রাম। বাংলাদেশে নিয়মতান্ত্রিকভাবে কোনো রকম ক্ষমতার হাত বদল হয় না। বাংলাদেশে গণতন্ত্রটা আসলে প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। সেজন্যই আমরা দেখি কিছুদিন পর গণ আন্দোলন, ফ্যাসিজম, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং অযোগ্য অদক্ষ নেতৃত্ব দিয়ে শাসন এবং ভোটের মধ্যে ইঞ্জিনিয়ারিং। আমরা চাই বাংলাদেশে গণতন্ত্র আসুক, জনমানুষের শাসন প্রতিষ্ঠিত হোক, মাঝপথে সরকার পতন না হোক, আমার ভাই তোমার ভাই চান্দা ভাইদের বাদ দিয়ে যোগ্যতা সম্পন্ন লোকরা ক্ষমতার অংশী হোক এবং উন্নয়নের স্বাদটা বাংলাদেশের 20 কোটি মানুষ পাক। লুটপাটকারী কিছু লোক লুটে পুটে বাংলাদেশকে খোল নালসে একেবারে খালি করে দিবে, সেটা বন্ধ হোক। আমরা দেখেছি আমাদের ঢাকা আশুলিয়া যে এক্সপ্রেসওয়েটা তৈরি হচ্ছে সেটার ব্যয়টা 50% বেড়ে গেছে। এরকম নানা প্রকল্পে দেখা যাচ্ছে যে ব্যয়টা হয়েছে তার থেকে নতুন করে ব্যয়টা প্রায় দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে সরকারি তহবিলের তসরুপ করা এবং এই কাজগুলো সাধারণ লোকজন করছে না, রাজনৈতিক ছত্রছায়া প্রভাবশালীরা করছে এবং যার বড় একটা অংশ রাজনৈতিক প্রভাবশালী লোকজন পাচ্ছে। সুতরাং লুটপাটের সংস্কৃতি বন্ধ হোক, গণতান্ত্রিক পথে বাংলাদেশ এগিয়ে আসুক, নিয়মতন্ত্রের পথে বাংলাদেশ চলুক, সেটাই আমরা চাই। 54 বছর ধরে সেটা বাংলাদেশের জনগণ চেয়েছে, 24-এ ছাত্র জনতা সেটাই চেয়েছে, 90-তে যে গণ আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, সেখানেও মানুষের একই চাওয়া ছিল। সুতরাং ঘুরে ফিরে একই বৃত্তের মধ্যে বাংলাদেশ যে চলছে, সেখান থেকে বাংলাদেশ বেরিয়ে আসুক। আমাদের কোনো কথার সাথে দ্বিমত পোষণ করলেন সেটা আমাদেরকে জানাতে পারেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।